আমি আসবো, আমি একটু অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, যদি একদম এর এনফোর্সমেন্টের দিকটায় আমরা দেখি, তাহলে প্রশ্ন উঠছে যে আদৌ কি গোটা দেশ তৈরি? এতদিন অবধি আইপিসি সেটাই একমাত্র ছিল, সেখানে দাঁড়িয়ে একদম নতুনভাবে এই ৩ আইন সেটা ইন্ট্রোডিউসড হতে চলেছে। এর সঙ্গে ধাতস্থ হতে বিশেষ করে যারা ল এনফোর্সমেন্ট করেন, আমি যদি ধরি যে পুলিশ আধিকারিকরা থেকে শুরু করে এদিকে আইনজীবী, বিচারপতি, সবাই কি এর সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় বা প্রশিক্ষণ সেটা পেয়েছেন? সেদিকটা মাথায় রাখা হয়েছে এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে? মফিয়া, একটা কথা আমি বলতে পারি যে আমরা হাবুডুবু খাচ্ছি। অতনুও জানেন, অতনু একজন পেশায় আইনজীবী, তো আমরা হাবুডুবু খাচ্ছি এই কারণেই। এটা কিন্তু আমার একার কথা না, আইনজীবীদের একার কথা না, মাননীয় বিচারকরাও এটা বলছেন এবং তারাও রীতিমতো শঙ্কিত, সবাই চিন্তায় রয়েছেন যে কি করে এরপরে কি হবে। কারণ মানে খুব পার্টিনেন্টলি আমাদেরকে কিন্তু পড়ানো হয়েছিল ইন্ডিয়ান পিনাল কোড, আমাদেরকে কিন্তু পড়ানো হয়েছিল ক্রিমিনাল প্রসিডিওর কোড, আমাদেরকে কিন্তু ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট পড়ানো হয়েছিল। মানে আমার শিক্ষাই কিন্তু আজকে প্রায় বাতিল হতে চলেছে, কারণ আমাকে এখন নতুন আইন নতুনভাবে পড়তে হবে। যদিও আমরা নতুন আইন বলছি মৌপিয়া, কিন্তু ওতে কয়েকটা আমার মানে মাফ করবেন, আমি সবাইকে সম্মান রেখে বলছি, ওখানে কয়েকটা অ্যামেন্ডমেন্ট ছাড়া আর কিচ্ছু নেই নতুন, বরঞ্চ বেশ কিছু জিনিসকে নতুন করে সংযোজন হয়েছে এবং কিছু পরিবর্তন হয়েছে। যেমন এই ইলেকট্রনিক এভিডেন্সকে গুরুত্ব দেওয়া, ইলেকট্রনিক প্রসিডিওর্সকে গুরুত্ব দেওয়া, এছাড়া কিন্তু নতুন কিছু আর করা মানে একটা আমূল পরিবর্তন যে হয়েছে সেটা খালি খোলসটা বদলেছে। হ্যাঁ, মানে খুব বাস্তব কথা হচ্ছে যে ওই একই জিনিস একটা নতুন মোড়কে প্রয়োগ করার প্রচেষ্টা, এবং তাতে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যারা এই আইনি পেশার সাথে যুক্ত, সর্বস্তর থেকে একটা বিভিন্ন রকম মতামত তৈরি হচ্ছে। কিছু পুলিশ অফিসার্সকে, আজকেই আমাকে একজন পুলিশ অফিসার ফোন করে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা স্যার, আমাদের কি 1 তারিখ থেকে পুরনো যে কেসগুলো চলছে সেগুলো কি নতুন আইনে হবে না পুরনো আইনে হবে? মানে সো কনফিউশন এখন এই মুহূর্তে, এত কনফিউশন। আদালত বিচার করার সময় ভাবছেন যে 1 তারিখ থেকে আমরা কি করব, মানে 1 তারিখ থেকে কি হবে। আমরা যারা আইনজীবী মানে তারাও অত্যন্ত চিন্তিত। আমাদেরকে আবার এখানে অনির্বাণ, একটু তোমার কাছে জানার চেষ্টা করবো যে আমরা তো জানি যে বিচার ব্যবস্থার ক্ষেত্রে রেফারেন্স, কেস রেফারেন্স খুব ইম্পর্টেন্ট। সেখানে দাঁড়িয়েও তো একটা বিভ্রান্তি বা একটা অসুবিধার জায়গা তৈরি হবে। চূড়ান্ত অসুবিধা, কারণ আমাদের কেস রেফারেন্স যদি আজকে 300, ধরো মার্ডার কেস বলছি আমি 302, সেটা কিন্তু সেকশনটা বদলে গেছে, যদিও মানেটা একই। মফিয়া, যেটা খুব পার্টিনেন্ট, আমি বলছি এই নতুন আইন নিয়ে আসার পেছনে, মানে নতুন আইন নিশ্চয়ই নিয়ে আসা হয়েছে এবং সেটাকে আমাদের তো এখন মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু নতুন আইন যে এসছে, সেই নতুন আইনের মধ্যে কিছু জায়গাতে কিছু পরিবর্তন ছাড়া, আবার বলছি কিছু জায়গাতে কিছু পরিবর্তন ছাড়া আর কিচ্ছু হয়নি। সেকশনসগুলোকে বদলে দেওয়া হয়েছে অদ্ভুতভাবে। যেটা সেকশন 34 ছিল ওখানে, সেটা এখন সেকশন 5 হয়েছে হয়তো। এছাড়া নতুন কিচ্ছু হয়নি। কিন্তু আমাদেরকে এখন নতুন করে আবার এই নতুন দৃষ্টিভঙ্গিতে, মানে এতদিন আমরা আইপিসি কথাটা লিখতে খুব ছিলাম, খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু এখন হঠাৎ করে বিএনএস লিখতে হবে, মানে আমাদের কথাবার্তার মধ্যেও বিএনএস আনতে হবে। হ্যাঁ, বিএনএস এখন কথাবার্তার মধ্যে বিএনএস আনতে হবে, আমাদের আলাপ আলোচনার মধ্যে বিএনএসকে নিয়ে আসতে হবে, উইচ ইজ ভেরি ভেরি, আমি জানি না ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এটাতে খুব হবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিন্তু আমরা খুব অসুবিধায় পড়েছি আর কি। আমি আসবো, আমি একটু সুমনদার কাছে আসি। সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে মর্মে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেখানে তিনি বলছেন যে এই 3টে আইন পাশ করানো হয়েছে গণতন্ত্রের কালো অধ্যায়ে, 146 জন সাংসদ তাদের সংসদের বাইরে রেখে, তাই এটাকে নতুন করে এনে স্ক্রুটিনি করা হোক। এই দাবিটা কতটা রাজনৈতিক, এর কতটা সারবত্তা রয়েছে? দেখুন মৌপিয়া, প্রথমে বিজেপির মুখপাত্র হিসেবে শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন, তিনি মানে খুব সাম্প্রতিক ইতিহাসকেও ভুলে গেছেন। এই মোদী সরকার 3টে কৃষি আইনকে এনেছিল এবং যে কৃষি আইনের প্রতিবাদে 1 বছর ধরে দিল্লির উপকণ্ঠে কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তো 1 বছর বাদে প্রধানমন্ত্রী মোদী তিনি দাঁড়িয়ে সেই কৃষি আইনকে বাতিল করেছিলেন 2021 নভেম্বরে। একদম। তো তাহলে কোনো আইন পার্লামেন্টে পাশ হয়ে গেছে বলে সেটা যদি জনস্বার্থ বিরোধী হয়, সেটাকে বাতিল করা যাবে না বা পুনরায় রিভিউ করা যাবে না, এটা কোনো বাস্তবই হতে পারে না। দ্বিতীয়ত, আইনজীবী হিসেবে অনির্বাণবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বললেন।
আমি আপনাকে বোঝাই হোয়াট ইজ দ্য প্রবলেম এই তিনটে নতুন আইন নিয়ে। দেখুন, ভারতবর্ষের এই যে আইনটা এতদিন চলতো, অতনু এখানে আছেন, এটা বেসিক্যালি মেকলের তৈরি করা আইন। এবার সমস্যা হচ্ছে যখন এটা সংস্কারের কথা উঠলো, তখন তো আপনি আধুনিকীকরণ করবেন, তখন তো আপনার দেশদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে যেগুলো ব্রিটিশরা মনে করতো আপনি সেটাকে রাখতে পারেন না। এই ল মানে যেটা নতুন দণ্ড সংহিতা এসছে, সেম ড্রাকোনিয়ান, অর্থাৎ ইউএপিএ কে প্রায় একই রকমভাবে রিপিট করা হয়েছে। তুলনায় কিন্তু সুমনদা, যদি সত্যি দেশের মধ্যে থেকে কেউ বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম করে বা কোনো বিচ্ছিন্নতাবাদী ভয়েস রেজ করে, তাহলে সেখানে দেশদ্রোহিতা কেন আসবে না? দেশদ্রোহিতার প্রসঙ্গ কেন আসবে না? দেশদ্রোহিতা মানে রাষ্ট্রের বিরোধিতা করা মানে দেশদ্রোহিতা, কিন্তু কেউ সরকারের বিরোধিতা করলে দেশদ্রোহী কিনা সে নিয়ে গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় প্রচুর প্রশ্ন করেছে। এই নতুন যে আইন হয়েছে, অনির্বাণবাবু এখানে আছেন, অনির্বাণবাবু ভালো করে জানেন, এখানে টেরোরিজমের যে নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে সেখানে কোনো ফিজিক্যাল এভিডেন্সের দরকার নেই। সেখানে একজন পুলিশ সুপার সিদ্ধান্ত নিতে পারবেন যে একজন ব্যক্তি মনে মনে ঠিক করেছিলেন যে তিনি টেরোরিজম করবেন, তাহলেই তার বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগ করা যেতে পারে। এর চাইতে ড্রাকোনিয়ান, এর চাইতে সাংঘাতিক আইন আর কিছু হতে পারে? আপনি দেশদ্রোহিতার ফিজিক্যাল এভিডেন্স দিলেন, আপনি নিঃসন্দেহে তাকে বিচার করুন। আপনি একজনকে বললেন যে ও মনে মনে ভাবছিল যে ও ষড়যন্ত্র করছিল যে ও টেরোরিজম করবে, তার ইউএপিএ ধারা চালু হয়ে গেল। এটা কোনো আজকের 2024-এর পৃথিবীতে এটা কেউ হতে পারে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।